দ্য আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ার I-401 একটা এমন সাবমেরিন যেটা নিজের ভেতরে 4,500 টনের 3টি প্লেন নিয়ে জলের নিচে চলাচল করতে পারে, তাও আবার র্যাডারে বিনা বাধাপ্রাপ্ত হয়ে। এটি যে কোনো দেশের বর্ডার ক্রস করে অন্য দেশে গিয়ে প্লেন মারফত হামলা করতে পারে। উপরন্তু এখানে এত জ্বালানি মজুত করা যায় যে একবার ট্যাঙ্ক ফুল করলে সেটি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? হ্যাঁ বন্ধুরা, 1944 সালে জাপান টেকনোলজিতে এরকম একটা পরিবর্তন করেছিল যেটা ইউএসএ ও জার্মানির মতো জায়ান্ট সুপার পাওয়ারকে রিভিল করে দিয়েছিল। আর এই সব কিছু রাজস্থানের মতো ছোট্ট একটা শহর মাত্র 3 বছরেই করে দেখিয়েছিল, যাকে আমরা জাপান বলি। কিন্তু ওই সময় জাপান টেকনোলজিতে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। ইউরোপিয়ান শক্তিগুলো সবসময় জাপানকে বাইরের শক্তি হিসাবে ভাবত, কিন্তু আউটসাইডার হওয়া সত্ত্বেও জাপান ওই সময় এই টেকনোলজি তৈরি করে। তখন ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল ছিল না। ওই সময় যদি কোনো শত্রু দেশকে আক্রমণ করতে হতো, তখন এমন কোনো মিসাইলই ছিল না যেটা জাপান থেকে লঞ্চ হয়ে ডিরেক্ট জার্মানি অথবা ইউএসএ আক্রমণ করতে পারে। কিন্তু জাপানের সাবমেরিনের সাহায্যে জাপান ঘরে বসে থেকেই ইউএসএ বা ইউকের মতো শত্রুপক্ষকে আক্রমণ করতে পারত। কিন্তু এটা নয় যে অন্য কোনো দেশে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল না। বাকি দেশগুলোতেও এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল, কিন্তু ওগুলো কিছু এরকম দেখতে, আর জাপানের এয়ারক্রাফট ক্যারিয়ার এরকম দেখতে। বন্ধুরা, প্রশ্ন এখানে যে জাপান সেই সময় এমন কি টেকনোলজি ইউজ করেছিল যা এটাকে আনডিটেক্টেবল করে দিয়েছিল? এমন কোন ম্যাটেরিয়াল ইউজ করেছিল যে এত ভারী ওজন বয়ে নিয়েও জলের মধ্যে দিয়ে যেতে পারে? কিন্তু সারপ্রাইজের কথা, এর হিস্ট্রিটা অনেক ইন্টারেস্টিং। 1 বছর পরেই 1945-এ I-401 সাবমেরিন আর ইউএসের সিগুন্ডো সাবমেরিন সামনাসামনি দাঁড়িয়েছিল। জাপানের কাছে সুযোগ ছিল যে একটাই ঝটকাতে ইউএসের সাবমেরিনকে ধ্বংস করে দেওয়ার। কিন্তু এরকমটা হয়নি। ইউএস 1 বছর পরে এই টেকনোলজি সফট করে নিয়েছিল আর জাপানের সাবমেরিনকে ধ্বংস করে দিয়েছিল, আর এই টেকনোলজি চিরকালের জন্য ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, ইউএসএ এই টেকনোলজিকে নিজে না বানিয়ে কেন ধ্বংস করে দিল? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের কিছু সময় পিছিয়ে যেতে হবে, যখন আন্ডার ওয়াটার এয়ারক্রাফট সাবমেরিনের আইডিয়াটা সবার প্রথমে জার্মানির কাছে এসেছিল। 1914-এ প্রথম বিশ্বযুদ্ধ। এটা এমন একটা সময় ছিল যখন দেশ 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে সেন্ট্রাল পাওয়ার জার্মানি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি আর টার্কি, আর দ্বিতীয় দিকে অ্যালায়েড ফোর্সেস ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ইটালি, জাপান আর ইউএসএ। হ্যাঁ বন্ধুরা, জাপান আর ইউএসএ তখন বন্ধু ছিল। যাই হোক, এই যুদ্ধে অবস্থা কিছু এরকম ছিল, জার্মানি অ্যালাইড ফোর্সের অন্য দেশগুলোর ওপর তো আক্রমণ করতে পারছিল, কিন্তু তার আর ব্রিটেনের মধ্যবর্তী 650 কিলোমিটার ইংলিশ চ্যানেলের জন্য ব্রিটেনের উপর আক্রমণ করা তার পক্ষে মুশকিল হয়ে পড়েছিল। ব্রিটেনের উপর অ্যাটাক করার জন্য যতগুলো প্লেন পাঠানো হচ্ছিল, তাদের প্রচণ্ড আওয়াজের জন্য ব্রিটিশ আর্মি প্রথম থেকেই খবর পেয়ে যাচ্ছিল যে শত্রুপক্ষ আসছে। আর তাই জার্মানি চাইছিল যে এমন একটা টেকনোলজি বানাবে যার সাহায্যে কমপক্ষে সে ব্রিটেনের বর্ডার পর্যন্ত লুকিয়ে পৌঁছে যেতে পারে, আর তাদের খবর পাওয়ার আগেই যাতে আক্রমণ করতে পারে। আর এর জন্য জার্মানি একটা ইউনিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো, সারপ্রাইজ প্লেন অ্যাটাক। এই জন্য সে এমন একটা সাবমেরিন বানালো যেটাতে প্লেন চলাফেরা করতে পারে। বেসিক্যালি তাদের এরকম প্ল্যান ছিল যে সাবমেরিন যখন জলের নিচে দিয়ে যাবে, যদিও প্লেনগুলো জলের উপরে থাকে, সেগুলো ইঞ্জিন ছাড়াই কোনো আওয়াজ না করেই ব্রিটেনের সমুদ্র তটে পৌঁছে যাবে। সেখানে পৌঁছে যখন প্লেন লঞ্চ করা হবে, তখন ব্রিটেনকে সুযোগ দেওয়ার আগেই অ্যাটাক করা যেতে পারে। আর জার্মানির এই ইউনিক স্ট্র্যাটেজির জন্য পুরো বিশ্বে প্রথমবার সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ারের আইডিয়া জন্ম নিল। একদিকে দেখতে গেলে এটা একটা খুব ভালো স্ট্র্যাটেজি, নো অ্যাবাউট দ্যাট। কিন্তু যুদ্ধের সময় এই স্ট্র্যাটেজি কি কাজে আসতো? না, কারণ যুদ্ধের সময় শুধু এয়ারফোর্স নয়, সি ফোর্সও সমানভাবে অ্যাক্টিভ থাকতো। এরকম ঠান্ডা সিচুয়েশনে জার্মানি শত্রুপক্ষের দেশে তো পৌঁছে যেত, কিন্তু এখনও পর্যন্ত জলের উপর দিয়ে চলা প্লেন খুব সহজেই ডিটেক্ট করা যেত। তার উপর সাবমেরিন স্টেলথ মোডে ছিল না, মানে এটাও খুব সহজে শত্রুপক্ষের র্যাডারে ধরা পড়ে যেত। এই কারণের জন্য এই ইউনিক স্ট্র্যাটেজি জার্মানির কাছে থাকা সত্ত্বেও জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল, আর ওর সমস্ত জিনিস এয়ারক্রাফট সমেত ইউএস দখল করে নিল। আর এরপরে ইউএস চেষ্টা শুরু করলো নিজের আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর। আসলে জার্মানির এই ইউনিক স্ট্র্যাটেজি দেখে ইউএস মুগ্ধ হয়ে গিয়েছিল, আর তাই সে এরকম ইউনিক স্ট্র্যাটেজির সাবমেরিন বানানোর সিদ্ধান্ত নিল। আর তাছাড়া ইউএস প্রথম থেকেই সাবমেরিনের যেসব ঘাটতিগুলো ছিল সেগুলোর দিকে ওয়াকিবহাল ছিল।
সে খুব ভালোভাবেই জানতো জলের ওপর প্লেন রাখলে সেটা অনায়াসেই শত্রুর চোখে পড়বে, আর তাই ইউএস এইসব জিনিসগুলোর মডিফিকেশন করলো। পরে সাবমেরিনের একটি হ্যাঙ্গার মানে গ্যারাজের মতো একটা স্ট্রাকচার বানালো, যেটার মধ্যে প্লেন রাখা যাবে, আর সেটিকে এমনভাবে বন্ধ করতো যাতে ভেতরে জল একটুও না ঢুকতে পারে। আর এই জন্য সাবমেরিনটি খুব ভালোভাবে আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ারে পরিণত হয়েছিল। অনেক গোপনীয়তার সাথে আক্রমণ করার জন্য পারফেক্ট ওয়েপন। কিন্তু এখানে একটা সমস্যা এখনো ছিল। সাবমেরিনে ইউএসএ গোপনতার সঙ্গে এয়ারক্রাফট লঞ্চ তো করতে পারছিল, কিন্তু যখন রিকভারির কথা ওঠে, মানে আক্রমণ করে ফিরে আসার পর প্লেনকে ল্যান্ড করা হয়, সেটা একেবারেই সম্ভব ছিল না। কারণ জলে ভাসার কারণে সাবমেরিনের ডেক ক্রমশ ওপরে নিচে হতে থাকে, যার ফলে সেই ডেক প্লেন ল্যান্ডিং করার জন্য যথেষ্ট নয়। তাই এই ছোট্ট কারণের জন্য একটা বড় সমস্যার সৃষ্টি সাবমেরিনের এই ইউনিক আইডিয়াটাকে ব্যর্থ করে দিল। মানে প্রথমে জার্মানি আর ইউএসএ টেকনোলজির দিক থেকে একদম অ্যাডভান্স দুটো দেশ নিজের নিজের লেভেলের চেষ্টা চালিয়ে হার মেনে নিয়েছিল। এবার সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হঠাৎ করে খবর এলো যে জাপান তাদের মধ্যে একজন নয়। জাপান ওদের দুজনের ফেলিওরকে নজরবন্দি করে নিজের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার টেকনোলজির ওপর নিজের সময় ইনভেস্ট করছিল। তখন জাপানের কাছে এই টেকনোলজি বানানোর জন্য ইউএসএর থেকে বেটার আইডিয়া ছিল, নাকি এটা জাপানের পুরো ইতিহাসের সব থেকে ডাম্বেস্ট ডিসিশন ছিল? যাই হোক, আজকে আপনারা খুব ভালোভাবেই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে গিয়েছিল। তাই আপনি হয়তো ভাববেন যে এটা জাপানের ডাম্বেস্ট ডিসিশন ছিল, কিন্তু এটা একদমই নয়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির টার্গেট ছিল সমগ্র ইউরোপ, আর জাপানের টার্গেট ছিল সমগ্র এশিয়ার উপর আধিপত্য বিস্তার করা। কিন্তু সেই সময় এশিয়ার ওপর ইউএসের হাত ছিল। তাই এশিয়ার ওপর থেকে ইউএসের হাত ওঠানোর জন্য জাপান 1941 সালে ইউএসের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার ছিল তার উপর আক্রমণ করেছিল। আর শুরু হলো ইউএসএ ও জাপানের মধ্যে এক চরম যুদ্ধ। এই আক্রমণের পর জাপানের উপর ইউএসের আক্রমণের চরম প্রভাব পড়ল। প্রভাবটি দেখাও গেল। কিন্তু একটা কথা আছে না, অফেন্সিভ ইজ অলওয়েজ ইজ দ্য বেস্ট ডিফেন্স। আর এই জন্য ইউএসের আক্রমণ থেকে বাঁচার জন্য ইউএস অ্যাটাক করার আগেই সে আক্রমণ করে। তার আগে ওর ওপর আক্রমণ করার জন্য জাপানি নেভির অ্যাডমিরাল ইসোরোকু ইয়ামামোটো 18টি সিক্রেট আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর প্ল্যান করেন। এটাকে বলা হয় ক্লাস 1400 সাবমেরিন। আর এখানে সবথেকে বড় চমৎকার ঘটনা কি জানেন? জাপান ও ইউএসের শত্রুতা 1941 সালে শুরু হয়েছিল, যখন জাপান পার্ল হারবারের উপর আক্রমণ করেছিল। আর নিজেকে বাঁচানোর জন্য 3 বছর ধরে এই I-400 সিরিজের সাবমেরিন বানিয়ে তাকে জলে চালিয়ে দিল। এখানে দ্রষ্টব্যের বিষয় হলো, জাপানের মতো ছোট্ট দেশ মাত্র 3 বছরের মধ্যে সেটা করে দেখালো, যেটা ইউএসএ আর জার্মানির মতো বড় দেশ নিজেদের পুরো জীবনে করতে পারেনি। কিন্তু কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, জাপানের মাইন্ডসেট খুবই ক্লিয়ার ছিল। সব সময় নিজে ভুল করে এত ক্ষতি বহন করে শিক্ষা পাওয়াটা দরকারি নয়। আপনি অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেও করতে পারেন। যেমন জাপান ইউএস আর জার্মানির সাবমেরিনের ঘাটতিগুলো থেকে শিখে নিজের সাবমেরিনে এমন এক আধুনিক সিস্টেম বসিয়েছিল যেগুলো ওই ঘাটতিগুলোকে পূরণ করতে পারে। যেমন নিজের সাবমেরিন ক্যারিয়ারকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচানোর জন্য ওরা এখানে দুটো প্রধান মডিফিকেশন করেছিল। প্রথমত, ওরা এই সাবমেরিনে অ্যানেকোইক কোটিং লাগিয়েছিল, মানে সব রকম আওয়াজকেই এরা ডিটেক্ট করতে পারে। আর এই জন্য শত্রুপক্ষের জাহাজ সোনার ডিটেক্টিং সিস্টেম এই সাবমেরিনকে খুঁজে পেত না। আর দ্বিতীয়ত, যুদ্ধে ম্যাগনেটিক মাইন ইউজ করা হয়। এই অবস্থায় যদি কোনো সাবমেরিন সেই মাইন্সের কাছে আসে, এই মাইন সাবমেরিনের ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করে সাবমেরিনকে উড়িয়ে দেয়। আর এরকম যাতে সাবমেরিনের সাথে না হয়, তাই জাপান নিজের সাবমেরিনে ম্যাগনেটিক কেবিল লাগিয়েছিল। এই কেবিল কারেন্টের সাহায্যে জাহাজের ম্যাগনেটিক পাওয়ারকে কমিয়ে দিয়ে ওদের মাইন্সের হাত থেকে বেঁচে যেত। এই দুটো মডিফিকেশনের কারণে জাপানের আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ার আনডিটেক্টেবল অ্যান্ড ওয়েল সিকিউরড হয়ে উঠেছিল। কিন্তু একে আনডিফেক্টেবল করেছিল এর ইউনিক আইডিয়া, যার জন্য এই ক্যারিয়ার একই সময়ে 3টি প্লেন নিয়ে যেতে পারত। এই প্লেনগুলিকে নিয়ে যাওয়ার জন্য ওই সাবমেরিনে একটি সিলিন্ডার শেপের 3টি হ্যাঙ্গার ছিল, যেখানে 3 IG-M6A1 বোম্বার এয়ারক্রাফট খুব সহজেই কোমোডেড হতে পারত।
এই প্লেনগুলোকে ওখানে ফিট করার জন্য জাপান এমন একটা ডিজাইন করেছিল যেটা এরকমভাবে বোল্ট হতে পারে। বোল্ট হওয়ার পর এদের ওই হ্যাঙ্গারে লক করে ওই সাবমেরিন জলের তলায় চলে যায় আর টার্গেটের কাছে গিয়ে এগুলোকে লঞ্চ করতে পারে। এই প্লেনগুলোকে লঞ্চ করাও খুব সোজা, যেমন ঠিক এরকম গুলতির রাবারকে টানলে সেখানটা প্রেসার ক্রিয়েট হয়, যখনই সেই প্রেসারটাকে ছেড়ে দিই সেখানে রাখা পাথর লঞ্চ হয়। এরকমই ওই প্লেনগুলোর সাথে হতো। ওই সাবমেরিন তার ভিতরে থাকা 3টি সিলিন্ডারের সাহায্যে একটা প্রেসার তৈরি করত, তারপর ওই প্রেসার রিলিজ করে প্লেন লঞ্চ হতো। মানে জাপান একটা পারফেক্ট ওয়েপন তৈরি করেছিল যাকে কেউ ডিটেক্ট করতে পারতো না, আর না তো ওয়াটার মাইন্সের সাহায্যে ধ্বংস করতে পারতো। তাই এখানে একটা স্বাভাবিক প্রশ্ন থেকেই যায়, আপনার কাছে এত অ্যাডভান্স সাবমেরিন ছিল, এত ভালো স্ট্র্যাটেজিও ছিল, তাহলে কি কারণ ছিল সেই সময় জাপান এত অ্যাডভান্স সাবমেরিনকে প্রয়োগই করেনি আর বিশ্বযুদ্ধ হেরেছিল? বন্ধুরা, এই টেকনোলজি জাপান কখনো ব্যবহারই করতে পারেনি। যুদ্ধকালীন তৎপরতার জন্য তাদের দুটো পরিকল্পনায় জাপানের সমস্ত প্ল্যান ব্যর্থ হয়ে গিয়েছিল। প্রথম ঝটকাটা লেগেছিল 1942-এ, যখন এখানে মিডওয়ে আইল্যান্ডে জাপান আর ইউএসের সঙ্গে যুদ্ধ লাগলো, যেখানে ইউএস জাপানকে পুরোপুরি রকমভাবে হারিয়ে দিয়েছিল। আর এই ধাক্কাটা জাপান সামলে উঠতে না উঠতেই এর পরের বছরই এপ্রিল 1943-এ জাপানি নেভি আর একটা ঝাটকা খেলো। তখন ইউএস অ্যাটাকে ইয়ামামোটো, যিনি এই সিক্রেট সাবমেরিন বানানোর অর্ডার দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ডেরই মৃত্যু হলো। এই দুটো কারণের জন্য জাপানের সাবমেরিন বানানোর প্ল্যান ঢিলে হয়ে গেল। তাদের প্ল্যান মাফিক 18টা সাবমেরিনের মধ্যে কেবলমাত্র 5টা সাবমেরিনই অফিসিয়ালি অ্যাপ্রুভ করা হলো, আর তারও মধ্যে দুটোর তৈরি রেডি হলো। মাত্র দুটো সাবমেরিন দিয়ে যদি কোনো বড় দেশের ওপর অ্যাটাক করা হয়, সো ইউনিট কারেজ। আর এখানেই জাপান হেরে গেল। 25শে জুলাই 1945-এ জাপানের দুটো সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএস নাভাল বেস উলিটি আইল্যান্ডে হামলা করতে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই তারা মেসেজ পেল যে ওদের দেশ জাপান অলরেডি ইউএসের কাছে সারেন্ডার করে নিয়েছে, কারণ হিরোশিমা ও নাগাসাকির ওপর নিউক্লিয়ার অ্যাটাক, যেটা জাপানকে সারেন্ডার করাতে বাধ্য করেছিল। এই মেসেজ পাওয়ার পরে সাবমেরিন আবার জাপানের দিকে রিটার্ন করলো, কিন্তু তাদের ফিরে যাওয়ার সময়ই অঘটনটি ঘটল, যার ফলে জাপানের সবথেকে আধুনিক হাতিয়ার, তাদের আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ার, প্রথমবার সমস্ত বিশ্বের সামনে প্রকাশ পেল। তখন দুটো সাবমেরিন জাপানে ফিরে যাচ্ছিল, তাদের মধ্যে একটা I-401 ইউএসের সুগুন্ডা সাবমেরিনের নজরে চলে আসে। আর যেহেতু I-401-এর কমান্ডারের কাছে মেসেজ ছিল, বাকি দেশের সাবমেরিন দেখলেই তাদের উপর হামলা চালিয়ে দাও, আর তাই ইউএস সাবমেরিন দেখে তার সাবমেরিনের সমস্ত হাতিয়ার তার দিকে ছুড়ে দিল। জবাবে ওই ইউএস সাবমেরিনও একই কাজ করলো। কিন্তু এর আগে কিছু হয়ে যাক, আরিজুমিকে জাপানি হাই কমান্ড তাদের অর্ডার দিল ইউএসের কাছে আনকন্ডিশনাল সারেন্ডার হওয়ার জন্য, আর ইউএস I-401 সাবমেরিনকে নিজের দখলে নিয়ে নিল। মানে জাপানের সিক্রেট ওয়েপন দুনিয়ার সামনে এলো আর ইউএসের হয়ে গেল। ফলাফল, বিশ্বজুড়ে জাপানের সিক্রেট টেকনোলজির চাহিদা বেড়ে গেল। সামগ্রিকভাবে এটা এমন একটা টেকনোলজি ছিল যেটা তৈরি করার সময় বড় বড় আর সব থেকে বড় দেশও ফেল হয়ে গিয়েছিল, কিন্তু জাপানের মতো একটা ছোট্ট দেশ সেটাকে 3 বছরের মধ্যে যুদ্ধের জন্য রেডি করে দিল। আর এই জন্য রাশিয়াও ইউএসের কাছ থেকে সেই সাবমেরিন চাওয়া শুরু করে দিল ওর টেকনোলজি ও ডিজাইনকে স্টাডি করার জন্য। বন্ধুরা, এখন ভাবুন এই পরিস্থিতিতে ইউএস কি করবে? ইউএস ওই সাবমেরিনকে রাতারাতি ধ্বংস করে দিল, আর অ্যাটলিস্ট ইউএসএ এটাই দাবি করে। ইউএসের নজরে এই সাবমেরিন এতটাই আধুনিক ছিল যে এই টেকনোলজি নিজের প্রতিদ্বন্দ্বীকে দেওয়ার অর্থই হচ্ছে নিজের অস্তিত্ব নিয়ে সংশয় দেখা যেতে পারে। এক্স্যাক্টলি দ্য রিজন জাপানের I-400-এর সিরিজ লাস্ট আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ার। জাপানের পর কোনো দেশই এই টেকনোলজি প্রথমত বানাতে পারেনি, আর দ্বিতীয় কথা, কেউ বানানোর চেষ্টাও করেনি। আসলে তারপর থেকে আজ পর্যন্ত কোনো দেশই আন্ডার ওয়াটার এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহারই করতে চায়নি। আর এর পেছনে 3টে মেইন কারণ। প্রথমত, এই সাবমেরিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সাবমেরিনের থেকে 1.5 গুণ বড় ছিল, আর এই কারণের জন্য এটি জলের ওপরে উঠতে ওই সময় আমেরিকান সাবমেরিনের থেকে 2 গুণ বেশি সময় লাগতো। আর দ্বিতীয়ত, সেই সময় প্লেন লঞ্চ করার জন্য 45 মিনিট সময় লাগতো। মানে সেই সাবমেরিন যেটা বিনা রাডারে বাধাপ্রাপ্ত হয়ে পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে পারে, এমনই টেকনোলজি যাতে এত পয়সা খরচ হয়েছিল শুধু এই 45 মিনিট সময়ের জন্য পুরোপুরিভাবে ধরাশায়ী হয়ে পড়তো অন্য রাষ্ট্রের উপর আক্রমণ করার আগেই।
আর তৃতীয়ত 1960-এ লুকিয়ে হামলা করার জন্য ইউএস সাবমেরিনের থেকেও বেশি আধুনিক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি বানিয়ে নিল, যেটা ঘরে বসে বসেই যে কোনো দেশকে উড়িয়ে দেবার ক্ষমতা রাখতে পারত। এবং তুলনামূলকভাবে সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ারের থেকে এই সমস্ত মিসাইলগুলো তৈরি করা খুবই সহজ ছিল, আর এটাকে লক্ষ্যভ্রষ্ট করাও খুবই সোজা ছিল। তাই সর্বসাকুল্যে এই সাবমেরিন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টেকনোলজির দিক থেকে সবথেকে আধুনিক, সেটা একদিকে আগামী বছরগুলোতে ইররিলেভেন্সি হয়ে গেল। আর আপনারা জানেন, এটা অলমোস্ট হাই টেকনোলজির সঙ্গেই হয়ে থাকে। হাই টেকনোলজি আসার পরে সেটা ইররিলেভেন্ট হয়ে যায়। তাহলে এখন কথা হলো, জাপান, যেটা আমাদের ইন্ডিয়া থেকে 9 গুণ ছোট, আর ইউএসএ ও ইউএসএসআর দুটো সবথেকে বড় সুপার পাওয়ার যারা এর পেছনে পড়ে গিয়েছিল, তারা এটা করে দেখিয়েছিল। ইনফ্যাক্ট আজ পর্যন্ত জাপানি টেকনোলজি অনেকটা এগিয়ে আছে। নিজের ঘরের দিকেই চেয়ে দেখুন, নিজের ঘরে যে সমস্ত মেইন ইলেকট্রিক জিনিসপত্র আছে, যেমন টিভি, এসি, ফ্রিজ, মিক্সার, ওয়াশিং মেশিন, ওগুলো সবগুলোই মেড ইন জাপান। তাই এখানে কোয়েশ্চেন হলো, এই ছোট একটা দেশ যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেল, সে যদি এসব করতে পারে, তাহলে বিশ্বের 7ম বৃহত্তম দেশ ইন্ডিয়া কেন করতে পারবে না? আমাদের কাছে রিসোর্স আছে, মাইন্ড আছে, ম্যান পাওয়ারও আছে। আজ টপ 10 ফরেন কোম্পানির মধ্যে 6টা কোম্পানির সিইও আর ফাউন্ডারই তো ইন্ডিয়ান। ইউএস, ইউকে, কানাডার মধ্যে ইন্ডিয়ানরা টপ পজিশনে আছে। স্ক্রিনশট, বাকি দেশ আমাদের ইন্ডিয়ানদের ব্রেন ইউজ করে, কিন্তু ইন্ডিয়াতে এরকম ইনোভেশন কেন হচ্ছে না? এরকম অ্যাডভান্স টেকনোলজি কেন তৈরি হচ্ছে না? আসলে বাকি দেশগুলো মেড ইন ইন্ডিয়া কেন ইউজ করে না? এবং আমার মনে হয় যে এর প্রধান কারণ হলো আমাদের চিন্তাভাবনা, আমাদের মাইন্ডসেট। আমার মতে বলে যে সবার প্রথমে আমাদের কলোনিয়াল পাস্টকে ভুলতে হবে, যে ব্রিটিশরা আমাদের ওপর রাজত্ব করেছিল। আর এর মাইন্ডসেট কোথাও না কোথাও তৈরি হয়ে আছে যে ইন্ডিয়ান আনসিভিলাইজড আর টেকনোলজি ইনোভেশনে সর্বদাই পিছিয়ে আছে। ইভেন আজ পর্যন্ত আমাদের দেশে এটা মনে করা হয় যে মেড ইন ইন্ডিয়া ইনফিনিটি। আমার মনে হয় এই সব ব্যাপারে জাপানের কাছ থেকে ইন্সপিরেশন নেওয়া দরকার, যে কি করে ওই ছোট দেশ নিজের ওপরে বিশ্বাস করে আর নিজেদের উইকনেসকে ধরে ফেলে, যে ওর সাইজ ছোট, এত রিসোর্সেস নেই, কিন্তু সে তার স্ট্রেংথের সঙ্গে খেললো, যে ইন্টালেকচুয়াল রিসোর্সেস তো ক্রিয়েট করতে পারে, আর ওই ইন্টালেকচুয়াল রিসোর্সকে ক্রিয়েট করে দেশে দেশে এক্সপোর্ট করে। আর এরকম রিভলিউশনারি টেকনোলজির লাইভ এক্সাম্পল হলো টয়োটা, যেটা জাপানিজ কোম্পানি পুরো বিশ্বকে দেখিয়েছিল। ফাইনালি এমনই এক ইঞ্জিন বানিয়েছে যেটা জলে চলে। হ্যাঁ বন্ধুরা, আপনি কি বিশ্বাস করবেন যে জলে চলা ইঞ্জিন, জলে চলা গাড়ি, এই টেকনোলজি ওই সমস্ত কোম্পানি ইনক্লুডিং এলন মাস্ক যে সকল ইকো ফ্রেন্ডলি গাড়ি বানায় তাকেও বিট করে। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে আমরাও পারবো? আমরা কি কোনো দিনও টেকনোলজিতে জাপানের থেকে এগিয়ে যেতে পারবো? আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।